করে তিনি হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, মন্ত্রীর আগে, এখনো আছেন মনে হয়। তিনি এনলিস্টমেন্ট করান হর্টিকালচার কর্পোরেশনকে এবং তিনি অ্যাগ্রো কর্পোরেশন, হর্টিকালচার কর্পোরেশন এদেরকে ইনক্লুড করিয়ে যে আমের গাছের দাম 20 টাকা, সেই আম গাছগুলো কিনেছেন 42 টাকা করে। যে নারকেল চারার দাম 40 টাকা পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট কর্পোরেশন কিনেছে, সেই নারকেল গাছ 250 টাকা করে মানরেগা থেকে পারচেজ করা হয়েছে। এবং আমার ধারণা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা তদন্তকারী সংস্থা তারা যদি মানরেগায় ঠিক মতো করে তদন্ত করে, তাহলে এমন একটা বড় জেলের দরকার হবে, অস্থায়ীভাবে আর্মির কাছ থেকে ব্রিগেড বা শহীদ মিনার চেয়ে জেল বানাতে হবে, এমন লম্বা সংখ্যা হবে। আর ইডি কি করে ঢুকলেন, মাননীয় সচিবালয় কি বলছেন আমি জানি না। ইডি ঢোকার রাস্তাটা করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। যেমন রেশন স্ক্যামে বারাসাত, মধ্যমগ্রাম, রানাঘাট বিভিন্ন জায়গায় যে এফআইআর গুলো হয়েছিল, সেই এফআইআর গুলো তদন্ত রাজ্য পুলিশ সম্পূর্ণ না করার জন্য ইডি আইন অনুযায়ী এফআইআর গুলো নিয়ে নিয়েছেন কনসার্নিং পুলিশ স্টেশন থেকে এবং তারা তাদের অ্যাকশন স্টার্ট করেছে। এক্ষেত্রেও পশ্চিমবঙ্গে কয়েকশো এফআইআর হয়েছে। জব কার্ড হোল্ডার করেছেন, পঞ্চায়েত মেম্বার করেছেন, বিডিওরা কোথাও কোথাও করেছেন, 16টা এফআইআর বিডিওরা করেছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধানরা কোথাও করেছেন, আবার প্রধানরা কোথাও অভিযুক্ত আছেন। অনেক জায়গায় সাধারণ মানুষ, বিশেষ করে জব কার্ড হোল্ডাররা করেছেন। তার ফলে প্রায় পশ্চিমবঙ্গে কয়েকশো এফআইআর এমন হয়েছে। এই এফআইআর গুলো রাজ্য পুলিশ চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট নিষ্পত্তি না করার জন্য মানি লন্ডারিং এর যে পিএমএল এর অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টের মধ্য দিয়ে ইডি আজকে শিলান্যাস করে উদ্বোধন করে দরজা খুলে দিয়েছে। এ দরজা আর বন্ধ হওয়ার নয়। হু করে এই দরজা যত খুলবে, ফাঁক যত বড় হবে, তত তোলামূলের চোরেরা, চোর মমতার সাগরেদরা ততই তারা সকাত সলিল তলে। বলছি একটা বিষয়, কামাল হোসেন তৃণমূলের থেকে এই মুহূর্তে তিনি পদত্যাগ করেছেন এবং তার নাকি বিবেক দর্শন হয়েছে। এই যে দুর্নীতি চলছে, কামাল হোসেন তৃণমূলের মুখপাত্র ছিলেন, সংখ্যালঘু কামাল হোসেন মানে তার ইয়ে হয়েছে, মানে তিনি এইভাবে সংখ্যালঘুদের প্রতারিত করা হচ্ছে, সেই দেখে তার তাই তিনি পদত্যাগ। শুভনন্দন বলছি দাদা, আপনার দিল্লি আসার এটার সাথে কি কোনো সম্পর্ক? বারবার তৃণমূল এটার উপরে জোর দিচ্ছে যে আপনি গতকাল দিল্লি থেকে এলেন। গতকাল প্রধানমন্ত্রী আমাদের নেতা, তিনি ক্যাটেগরিক্যালি বলেছেন এজেন্সি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। কোন এজেন্সির উপরে, আমি তো অনেক ছোটখাটো মেয়র এমএলএ, ভারত সরকারের কোন মন্ত্রী পর্যন্ত হস্তক্ষেপ করে না। এটা আমার কথা নয়, আমাদের নেতার কথা। অন দা ফ্লোর অফ দি লোকসভা তিনি কালকে বলেছেন এজেন্সির উপরে আমাদের কোনো হস্তক্ষেপ নেই, ইন্টারফেয়ার করি না। কিন্তু আমি সমস্ত চোরেদেরকে আমি তাদের আইন অনুযায়ী শাস্তি হোক চাই, এটা প্রধানমন্ত্রী বলেছেন। এবং আমি যা টাকা চুরি করেছেন আমি উসুল মানে আদায় করাবো, এটা আমাদের প্রধানমন্ত্রী কাল বলেছেন। অতএব তিনি আমাদের সকলের নেতা, আমরা তার সবাই সৈনিক। ন্যাচারালি এটা বলে দেওয়ার পরে কেন্দ্রীয় সরকার, বিজেপি তার কোন রোল ইনভেস্টিগেটিং এজেন্সির উপরে নেই, এটা প্রমাণ হয়েছে। আর 100 দিনের কাজ নিয়ে বিডিওদের করা এফআইআর পুলিশ ব্যবস্থা না নেওয়ার জন্য বা পেন্ডিং এফআইআর গুলো নিয়ে পুলিশ তার নিষ্পত্তি না করার জন্য আজকে স্বাভাবিকভাবে আইন অনুযায়ী ইডি এটাতে ঢুকে পড়েছে এবং ভুয়া, ফেক
জব কার্ড হোল্ডার থেকে, নির্মাণ সহায়ক থেকে, তৃণমূলের পঞ্চু থেকে, তৃণমূলের বড় নেতা যারা 100 দিনের টাকা চুরি করেছেন, খেয়েছেন, এক একটা বাড়িতে পুকুর না কেটে 17টা পুকুর কাটার টাকা তুলেছেন, আইবিএস এর টাকা তুলেছেন, ফলের বাগান না তৈরি করে কলা গাছ দেখিয়ে টাকা নিয়েছেন, গণেশ মন্ডল কুলতুলি নিমিলে তার মা মৌরিবালা মন্ডল মহিপিট অঞ্চলের প্রধান একা 75 কোটি টাকা রেখেছে। এইসব লোকের বিপদ খুব আসন্ন এবং এর মধ্যে আমাদের কোনো রোল নেই। আমরা বারে বারে বলেছি, আর আমার যদি এতই প্রভাব থাকতো তাহলে আমি জনস্বার্থের মামলা হাইকোর্টে করতাম না। হাইকোর্টে আমি সিবিআই চেয়েছিলাম, রাজ্য সরকার সিবিআই বিরোধিতা করেছে এবং মহামান্য প্রধান বিচারপতি নিজে বলেছেন যে 350-র উপরে কমপ্লেন তিনি পেয়েছেন মানরেগায় হিয়ারিং এর সময় এবং তিনি তার অর্ডার আপলোড করেছেন। 4 সদস্যের কমিটি তিনি করে দিয়েছেন, অ্যানামেলি হয়েছে বলেই হয়েছে। তাতে প্রিন্সিপাল চিফ অ্যাকাউন্টস অফিসার আছেন ক্যাগের প্রতিনিধি, ভারত সরকারের আরডি ডিপার্টমেন্টের প্রতিনিধি আর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি। এটা তো কোর্টে প্রমাণিত হয়েছে যে এখানে ফ্রড, ফেক এবং মানি ডিফলকেশন হয়েছে, ফেক জব কার্ড আছে। এটা তো মহামান্য প্রধান বিচারপতি, এবং যদি ওই রায়ে সন্তুষ্ট না হতেন, 1 মাস হলো রায় হয়েছে, সুপ্রিম কোর্টে তো যাননি রাজ্য সরকার। তা রাজ্য সরকার তো প্রধান বিচারপতির বেঞ্চের জাজমেন্ট মেনে নিয়েছেন, যার পিটিশনার আমি ছিলাম অন বিহাফ অফ বিজেপি। তা যদি প্রধান বিচারপতির রায়কে রাজ্য সরকার মেনে থাকেন, সে রায় তো পরিষ্কার বলা হয়েছে যে অনেক গরমিল আছে, এটা তদন্ত হয়ে জল আর দুধ আলাদা করা দরকার। এটা প্রমাণিত। রাজ্য সরকার তো হায়ার কোর্টে যায়নি, সুপ্রিম কোর্টে যাওয়ার স্কোপ আছে, যায়নি তারা, এখন স্টিল না। আরেকটা কথা বলে আমি শেষ করব। গতকাল মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজিকে আমি 15th ফিনান্স নিয়ে অভিযোগ করেছিলাম। তিনি আমাকে লিখিত অভিযোগ করতে বলেছিলেন, আমি আজ সকালে ওনাকে মেইল করে অভিযোগ করেছি। পশ্চিমবঙ্গ সরকার 373 কোটি টাকা ইলেকট্রিক বিলে পেমেন্ট করেছে। 373 কোটি টাকা তারা ইলেকট্রিক বিলে পেমেন্ট করেছেন 15th ফিনান্সের টাকা থেকে। আমি যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, আমি জেলা ওয়াইজ বলে দিতে পারি। কয়েকটা জেলা বড় অ্যামাউন্ট গুলো বলে দিচ্ছি। আলিপুরদুয়ার ছোট অ্যামাউন্ট আছে। বাঁকুড়া রিজন 48 কোটি 45 লক্ষ, বীরভূম রিজন 38 কোটি 44 লক্ষ, বর্ধমান 7 কোটি 9 লক্ষ। এইভাবে প্রায় 400 কোটির কিছু কম 15th ফিনান্স থেকে টাকা পেমেন্ট করেছে। মানে বুঝলেন, গ্রামের উন্নয়নে রাস্তাঘাট, পানীয় জল, শৌচালয়, নিকাশি ব্যবস্থার জন্য ভারত সরকারের দেওয়া টাকা, WBSCDCL মানে রাজ্য সরকার কেন্দ্রের টাকা ইলেকট্রিক বিল পেমেন্ট করে নিয়ে নিয়েছে। কত বড় প্রতারণা! এটা রেকারিং এক্সপেন্ডিচার, এটা ভারত পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব থেকে খরচ করতে হয়। তারা 15th ফিনান্সের টাকা থেকে প্রায় 400 কোটি টাকা ইলেকট্রিক বিল মিটিয়েছেন, যেটা তারা পান না। আমি কাল ভার্বেল বলেছিলাম, মাননীয় অর্থমন্ত্রী তিনি লিখিত চেয়েছিলেন, আমি লিখিত উইথ অল ডকুমেন্টস ডাইভারশন অফ ফান্ড আমি জানিয়েছি। এবং লাস্ট গত পুজোর সময় পশ্চিমবঙ্গের অনেক পৌরসভা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল বেতন দিতে এবং বোনাস দিতে 15th ফিনান্সের টাকা ডাইভারশন করেছেন। রাজ্য সরকারের ট্রেজারি অফিসারদের ভার্বেল ডাইরেকশন ছিল ফিনান্স থেকে, মনোজ পন্থের দপ্তর থেকে, দিয়ে দাও, বিক্ষোভ হবে, তালা পড়ে যাবে, দিয়ে দাও টাকা। কিন্তু সেক্ষেত্রে 1 মাসের মধ্যে ডাইভারশন ফান্ডকে ফেরত দিতে হয়। আমি অন্তত 10টা মিউনিসিপ্যালিটির নাম বলে দেবো: নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে
যারা স্টিল নাও যে টাকা ভেঙে বেতন দিয়েছেন, বোনাস দিয়েছেন, টাকা ফেরত পাবে। শুভেন্দুদা, শাসক দলের এক নেতা যিনি দুর্নীতিতে অভিযুক্ত এখনো, তিনি আপনার সম্বন্ধে ছাপার অযোগ্য ভাষায় কিছু দাও, মন্তব্য করেন। মমতার পেরোলে থাকা কর্মচারীদের মমতা যা শিখিয়ে দেয় তাই বলে। মমতা ব্যানার্জি কালো পোশাক পরে, কালো চাদর গায়ে দিয়ে আম্বেদকরজির মূর্তির সামনে থেকে রেড রোড পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভাষায় কদর্য ভাবে আক্রমণ করেন, তার তুলনায় আমরা বিজেপির এমপি এমএলএরা, বিশেষ করে আমি, এমন কিছু এখনো বলিনি যেটা ছাপার ভাষার অযোগ্য। অতএব এই যে কথাবার্তাগুলো যারা বলছে, তারা মমতা এবং তার ভাইপোর পে রোলে আছে, তারা সেখান থেকে পেমেন্ট পায়। এর আগে 16 লাখ টাকা সারদা থেকে বেতন পেত, চিটফান্ড। 16 লক্ষ টাকা সাংবাদিক, মাধ্যমিক পাস। 16 লক্ষ টাকার কোন সাংবাদিক আছে ভারতবর্ষে? তিনি 16 লক্ষ টাকা বেতন পেতেন। পরবর্তীকালে জেল টেল খেটে আসার পরে চোর পার্থর পা ধরে টেকনো ইন্ডিয়ার সত্যম, তিনি 3 লক্ষ টাকা করে বেতন দিতেন। তারপরে এখন তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বহু পোর্টাল, ইউটিউবাররা তারা কোনো বিজ্ঞাপন পান না, কে দেখে জানি না, 200-500 লোক, তাও অধিকাংশ লোক গালাগালি করে নিচে কমেন্টসে। তাকে সেখান থেকে তথ্য সংস্কৃতি দপ্তর 3-4 লক্ষ টাকার অ্যাডভার্টাইজমেন্ট দেয়, আর ক্যামাক স্ট্রিট থেকে বেতন দেওয়া হয়। তাই এই লোকগুলো হচ্ছে পেরোলে থাকা লোক, যা শিখিয়ে দেয় চোর মমতা সেগুলো বলে। হাতি চলে বাজার, ড্যাশ ভোকে হাজার। একটা প্রশ্ন। শুভেন্দুদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না এখনো পর্যন্ত। এটা লাস্ট প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায়, কি বলবেন? আমার এটা নিয়ে কোনো ইন্টারেস্ট। ওর উত্তর প্রশান্ত কিশোর দিয়ে দিয়েছে। মাননীয় প্রশান্ত কিশোর উত্তর দিয়ে দিয়েছে যে টবে লাগানো গাছ, টবে লাগানো গাছ আমার কথা না, মাননীয় পিকের কথা। উত্তর দিয়ে দিয়েছে। একটা জিনিস ভাইপোর পলিটিক্যাল স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি নিয়ে প্রশান্ত কিশোর যা বলেছেন পরশুদিন, এর বাইরে আমার কিছু বলার নেই। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, কি বলেছেন সবাই জানেন, নোজ এভরিবডি। একটা বিষয় নিয়ে যেটা কনফিউশন আছে, যে মুখ্যমন্ত্রী বারবার বলছেন 2003-এর ক্যাগ রিপোর্ট, সেটার উত্তর আমরা কি করে দেব? 2003-এর ক্যাগ রিপোর্ট ছিল কন্টিনিউয়াস। না, উনি যেটা বারবার বলছেন যে 2003-এর 16 সালের পর থেকে কি হয়েছে, ক্যাগ রিপোর্টটা পুরো পড়ুন। লুকানোর কি আছে? আজকে বিধানসভায় পড়তে দিয়ে অর্থমন্ত্রী একটা স্টেটমেন্ট করে দিতে পারতেন যে 2003 সালে। লুকাচ্ছেন কেন? পিএসসি তে প্লেস করছেন না কেন? অ্যাসেম্বলি টেবিল করছেন না কেন? ডিসকাশনের সুযোগ দিচ্ছেন না কেন? আপনাকে বলছে ক্রস করার সুযোগ নেই। আমাদের কেন? অ্যাসেম্বলি তো ফাইনাল, অ্যাকাউন্টেবিলিটি গভর্নমেন্টের দায়বদ্ধতা তো অ্যাসেম্বলিতে। অ্যাসেম্বলিতে কেন আপনি ডিসকাশনে আনছেন না? ভুয়া অ্যাকাউন্টের কথা বলেছে 16 সালের পরে মুখ্যমন্ত্রী। আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, তার বয়সকে শ্রদ্ধা জানিয়ে বলি, তিনি অর্থনীতি সম্পর্কে জানেন না। আগে ডক্টর অমিত মিত্রর কথায় চলতেন, এখন চোর হরিকৃষ্ণ দ্বিবেদীর কথায় চলেন। যা শিখিয়ে দেন তাই বলেন। উনি কার্যত অর্থনীতি সম্পর্কে, ক্যাগ সম্পর্কে, ক্যাগ কি জিনিস, তার ক্ষমতা কতটা, এখতিয়ার কতটা, একটা ভারত সরকারের অর্থমন্ত্রীর নিয়ন্ত্রণে না একটা অটোনোমাস কনস্টিটিউশনাল বডি। ক্যাগের রিপোর্টে ফ্রড ধরা পড়লে তার পরিণতি কি হয়, এ সম্পর্কে মুখ্যমন্ত্রীকে আগে ডক্টর অমিত মিত্র অন্ধকারে রেখেছিলেন, এখন তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার দ্বিবেদী অন্ধকারে রেখেছেন। শুভেন্দুদা, আপনি অর্থমন্ত্রীর কথা বললেন, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে ক্যাগ নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। ল্যাম্প পোস্ট উত্তর দেওয়ার দরকার। যিনি বাজেট পড়ার পরে চির বাজেট বইয়ের বাইরে গিয়ে গত বছর বাজেটের